আপনি কি কল্পনা করতে পারেন যে মেয়েটি প্রতিদিন এক কোটিপতির ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করত একদিন সেই মেয়েটির সামনেই ওই সাম্রাজ্যের মালিক নিজের সবকিছু বাজি ধরবেন? যে সমাজ তাকে নিচু জাতের কাজের লোক বলে অবজ্ঞা করত, সেই সমাজে কি একদিন তাকে কুর্নিশ জানাতে বাধ্য হবে? কেন একজন শক্তিশালী শিল্পপতি নিজের রাজত্ব আর ক্ষমতা ছেড়ে দিয়ে এক নিঃস্ব মেয়ের হাত ধরলেন? আর ভাগ্যের কোন নির্মম পরিহাসে তাদের এই অসম লড়াই এক ঐতিহাসিক ত্যাগের গল্পে পরিণত হল? আসল আভিজাত্য কি তাকায় নাকি মানুষের মনে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্প আপনার চিন্তাধারা বদলে দেবে। বন্ধুরা, কলকাতার অভিজাত এলাকায় তৈরি ২৫ তলা ভবন স্কাই ভিউ দূর থেকেই চকচক করত। কাঁচের দেওয়াল, বড় গেট, সিকিউরিটি গার্ড, লাক্সারি গাড়ি, সবকিছুই ছিল রাজকীয়। সেই ভবনের পেন্ট হাউসে থাকতেন বিক্রম চ্যাটার্জি। বয়স ২৮ বছর, পেশায় ব্যবসায়ী, স্ট্যাটাস কোটিপতি। কিন্তু তার মনের খবর তখনও কেউ জানত না। বিক্রমের বাবা ছিলেন শহরের এক মস্ত বড় শিল্পপতি। তার চলে যাওয়ার পর পুরো বিজনেস বিক্রম একাই সামলে নিয়েছিল। অল্প বয়সেই সে কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। কিন্তু একটি জিনিসের অভাব ছিল, বাড়িতে মায়ের অভাব। বিক্রমের মা যখন মারা যান তখন সে কলেজে পড়ত। সেই দিনের পর থেকে বিক্রমের ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। সে সফল ছিল ঠিকই, কিন্তু খুশি ছিল না। সেই একই ইমারতের পেছনের বস্তিতে থাকত অঞ্জলি। বয়স ২২ বছর, পড়াশোনা ১২ ক্লাস পর্যন্ত। ঘরে অসুস্থ মা আর ছোট ভাই। অঞ্জলির বাবার ২ বছর আগে এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। মায়ের ছিল হৃদরোগ, আর ভাই তখন অষ্টম শ্রেণীতে পড়ত। ঘর চালানোর জন্যে অঞ্জলি বেশ কিছু বাড়িতে কাজ শুরু করেছিল। ভোর ৫টায় ঘুম থেকে ওঠা, পানি ভরা, রান্না করা, তারপর আলাদা আলাদা ফ্ল্যাটে গিয়ে ঝাড়ু পোছা করা ছিল তার নিত্যদিনের কাজ। একদিন স্কাইভিউয়ের হাউসকিপিং ম্যানেজার তাকে বললেন, ওপরে পেন্টহাউসে একজন কাজের লোকের দরকার, বেতন ভালো, কাজ সামলাতে পারবে তো? অঞ্জলি কোনো কিছু না ভেবেই বলল, ম্যাডাম, আমার কাজ খুব দরকার, আমি সব করে দেব। সে কি জানত যে তার ভাগ্য সেই দরজার পেছনেই অপেক্ষা করছে? অঞ্জলি যখন প্রথমবার পেন্টহাউসে পৌঁছল, তার চোখ ধাঁধিয়ে গেল। সাদা মার্বেলের মেঝে, দেওয়ালে দামি পেইন্টিং, বড় বড় জানালা। দরজা খোলা ছিল, সামনে দাঁড়িয়েছিল বিক্রম। স্যুট বুট পরা, কিন্তু চোখের দৃষ্টি শীতল। সে সরাসরি জিজ্ঞেস করল, নাম? অঞ্জলি। আগেও কাজ করেছ? জি, অনেক বাড়িতে করেছি। বিক্রম ১ সেকেন্ড তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। সেই নজরে কোনো নোংরামি ছিল না, ছিল না কোনো ভুল উদ্দেশ্য, ছিল শুধু দূরত্ব বজায় রাখার একটি অভ্যাস। ঠিক আছে, কাজ ভালোভাবে হওয়া চাই, কোনো ভুল যেন না হয়। অঞ্জলি মাথা নিচু করে বলল, জি সাহেব। দিন কাটতে লাগল। অঞ্জলি রোজ সকালে আসত, চুপচাপ কাজ করত এবং চলে যেত। বিক্রম বেশিরভাগ সময় অফিসেই থাকত। বাড়িতে ছিল নিস্তব্ধতা। একদিন অঞ্জলি দেখল ডাইনিং টেবিলে খাবার রাখা আছে, কিন্তু কেউ ছোয়নি। দ্বিতীয় দিনও একই অবস্থা। তৃতীয় দিনে সে সাহস করে জিজ্ঞেস করল, সাহেব, খাবার পছন্দ হয়নি কি? বিক্রম প্রথমবার তাকে ভালো করে দেখল। আমি একা খাই, তাই খিদে কম লাগে। সেই জবাবে একাকিত্ব পরিষ্কার ফুটে উঠছিল। অঞ্জলি ধীরে ধীরে বলল, একা খেলে খাবারে স্বাদ লাগে না সাহেব। বিক্রম কয়েক মুহূর্ত চুপ করে রইল। হয়তো তার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অঞ্জলি কাজ শেষ করে বেরোতেই বিদ্যুৎ চলে গেল, লিফট বন্ধ হয়ে গেল এবং সে সিঁড়িতে আটকে গেল। ঠিক তখনই বিক্রম নিচ থেকে ওপরে আসছিল। সে টর্চ জ্বালিয়ে বলল, তুমি এখানে? জি, লিফট বন্ধ। বিক্রম বলল, দাঁড়াও, আমি গার্ডকে বলছি। কিন্তু তখনই অঞ্জলির মাথা ঘুরে গেল এবং সে পড়ে গেল। বিক্রম সাথে সাথে তাকে ধরে ফেলল। অঞ্জলি চোখ খোল। তার প্রথমবার মনে হল এই মেয়েটি শুধু কাজের লোক নয়, সে একজন মানুষও। সে তাকে ফ্ল্যাটে ফিরিয়ে নিয়ে গেল, সোফায় শুইয়ে পানি দিল। তুমি ঠিক আছো? অঞ্জলি চোখ খুলে বলল, জি, সামান্য দুর্বলতা মাত্র। ডাক্তারের কাছে কেন যাওনি? অঞ্জলি চুপ করে রইল। বিক্রম বুঝে গেল টাকা নেই। পরের দিন বিক্রম চুপচাপ তার হাতে একটি খাম দিল। এটা তোমার অগ্রিম বেতন। অঞ্জলি মানা করে বলল, সাহেব, আমি তো চাইনি, আমি দিচ্ছি। বিক্রমের কণ্ঠস্বর ছিল কঠোর, কিন্তু নিয়ত ছিল নরম। অঞ্জলির চোখে পানি চলে এলো।
সেদিন প্রথমবার বাড়িতে খাবার রান্না হলো এবং দুজন একসাথে বসে খেল। কথা কম হলো ঠিকই, কিন্তু নিস্তব্ধতা কিছুটা কমল। একদিন হঠাৎ অঞ্জলির মায়ের শরীর খুব খারাপ হয়ে গেল। সে কাজে আসতে পারল না। বিক্রম লক্ষ্য করল এবং ফোন করে জানতে পারল যে সে হাসপাতালে ভর্তি। বিক্রম প্রথমবার কোনো কাজের লোকের বাড়িতে গেল। বস্তির সরু গলি, ছাদ থেকে পানি পড়ছে, ওষুধের গন্ধ। সে চুপ হয়ে গেল। সে বুঝতে পারল অঞ্জলি হাসত ঠিকই, কিন্তু জীবন তাকে দিয়ে রোজ লড়াই করাত। ডাক্তার বললেন অপারেশন জরুরি, নয়তো অবস্থা খারাপ হতে পারে। খরচ 2 লাখ টাকা। অঞ্জলি কেঁদে ফেলে বলল, আমার কাছে এত টাকা নেই। তখনই পেছন থেকে আওয়াজ এলো, আমি আছি। অঞ্জলি ঘুরে দেখল বিক্রম। বিক্রম কোনো কিছু না ভেবেই বিল মিটিয়ে দিল। অঞ্জলি অবাক হয়ে বলল, সাহেব, আমি এ টাকা কিভাবে শোধ করব? বিক্রম ধীরে ধীরে বলল, কিছু ঋণ শোধ করা যায় না, শুধু পালন করা যায়। সেদিন হাসপাতালের করিডোরে একজন ধনী ছেলে আর একজন দরিদ্র মেয়ে একই বেঞ্চে বসেছিল। কোনো পার্থক্য ছিল না, শুধু ছিল মানবতা। যখন স্কাইভিউয়ের মানুষজন জানতে পারল যে চ্যাটার্জি সাহেব তার কাজের মেয়ের বাড়িতে গিয়েছিলেন, ফিসফাস শুরু হয়ে গেল। এতটা নিচে নেমে গেল নাকি? কাজের মেয়ের জন্য এত খরচ? জানি না কি চক্কর চলছে। সমাজের গল্প লাগে না, তাদের লাগে মশলা। কিন্তু বিক্রম চুপ ছিল, তার কিচ্ছু যায় আসছিল না। এক সন্ধ্যায় বিক্রমের কোম্পানিতে বড় মিটিং ছিল। এক বিজনেস পার্টনার ব্যঙ্গ করে বললেন, শুনেছি আজকাল আপনি সমাজ সেবায় ব্যস্ত, কাজের মেয়েদের পেছনে টাকা ওড়াচ্ছেন। পুরো হল হেসে উঠল। বিক্রমের চোখ কঠোর হয়ে গেল। সে শান্ত গলায় বলল, যদি কোনো মানুষকে সাহায্য করা অপরাধ হয়, তবে হ্যাঁ, আমি অপরাধী। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। স্কাইভিউয়ে কথা এখন ফিসফাসের গুন্ডি ছাড়িয়ে গিয়েছে। শুনেছি রোজ হাসপাতালে যাচ্ছে। এত চিন্তা তো নিজের বাড়ির লোকদের জন্যও করেনি। কিছু তো গোলমাল আছেই। অঞ্জলি যখন কাজে ফিরল, লিফটে দাঁড়িয়ে থাকা দুজন মহিলা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। একজন বললেন, বাহ, এখন তো বড় লোকরা তোমার বন্ধু হয়ে গেছে। অন্যজন হাসলেন, কপাল হলে এমনই হয়। অঞ্জলি মাথা নিচু করে রইল। তার কান লাল হয়ে গিয়েছিল। সে প্রথমবার অনুভব করল যে দারিদ্র্যের চেয়েও বদনাম বেশি কষ্ট দেয়। অঞ্জলির মায়ের অপারেশন সফল হল। ডাক্তার বললেন এখন আর বিপদ নেই, কিন্তু ওষুধ নিয়মিত চালাতে হবে। অঞ্জলির চোখে স্বস্তির জল ছিল। সে বাইরে আসতেই দেখল বিক্রম জানালার পাশে দাঁড়িয়ে আছে। সাহেব, মা সুস্থ হয়ে যাবেন। বিক্রম হালকা হাসল, ভালো। কয়েক মুহূর্ত চুপ থেকে অঞ্জলি বলল, লোকে কথা বলছে। বিক্রম প্রথমবার সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল, লোকে তো বলবেই, আমাদের কাজ হলো সঠিকটা করা। তার গলায় এক অদ্ভুত ভরসা ছিল। পরের কয়েকদিন বিক্রম নিজেকে কিছুটা দূরে সরিয়ে নিল। অফিসে বেশি সময় দিতে লাগল। বাড়িতে দেরি করে ফিরত এবং কথা কম বলত। অঞ্জলি কিছু বুঝতে পারছিল না। এক সন্ধ্যায় সে সাহস করে জিজ্ঞেস করল, সাহেব, আমার কি কোনো ভুল হয়েছে? বিক্রম চমকে উঠল, না। তাহলে আপনি আগের মতো নেই কেন? বিক্রম কিছুক্ষণ চুপ থেকে বলল, অঞ্জলি, আমি চাই না আমার কারণে তোমার সম্মানে কেউ আঙুল তুলুক। অঞ্জলির বুক ভরে এলো। সম্মান তো আপনিই বাঁচিয়েছেন সাহেব, ছিনিয়ে নেননি। সেদিন প্রথমবার দুজনের চোখেই একই রকম কষ্ট ছিল। ওদিকে কোম্পানিতে বড় সমস্যা দেখা দিল। একটি বড় প্রজেক্ট বাতিল হয়ে গেল। শেয়ারের দাম পড়ে যেতে লাগল। বোর্ড অফ ডিরেক্টরস ক্ষুব্ধ। মিটিংয়ে একজন ডিরেক্টর বললেন, আপনার মন ব্যবসায় কম আর ব্যক্তিগত বিষয়ে বেশি। অন্যজন বললেন, কোম্পানির ইমেজ নষ্ট হচ্ছে। বিক্রম দীর্ঘশ্বাস ফেলে বলল, ইমেজ মানবতা দিয়ে নষ্ট হয় না, ভুল কাজ দিয়ে হয়। কিন্তু কথা এখানেই শেষ হল না। কিছুদিন পর মিডিয়াতে একটি ছোট খবর ছাপা হল, তরুণ শিল্পপতি ও তার পরিচারিকার ঘনিষ্ঠতা। খবরে কোনো প্রমাণ ছিল না, ছিল শুধু ইঙ্গিত। কিন্তু সমাজের জন্যে ইঙ্গিতই যথেষ্ট। অঞ্জলি যখন খবরটি দেখল, তার বুক কেঁপে উঠল। সে পরের দিন কাজে এলো, চুপচাপ ঝাড়ু দিল, মোছা করল, তারপর বিক্রমের সামনে এসে বলল, সাহেব, আমি এই কাজ ছেড়ে দিচ্ছি। বিক্রম স্তম্ভিত হয়ে গেল। কেন? আপনার বদনাম হচ্ছে, আপনার কোম্পানিতে প্রভাব পড়ছে। আমি চাই না আমার কারণে। বিক্রম উঁচু গলায় বলল, তোমার কারণে কিছুই হচ্ছে না।
অঞ্জলির চোখ দিয়ে পানি পড়তে লাগল। সাহেব, আমি গরিব, কিন্তু বোঝা হতে চাই না। বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই রাতে বিক্রম ঘুমাতে পারল না। মায়ের ছবির সামনে বসে রইল। মা, তুমি থাকলে কি করতে? মনে পড়ল ছোটবেলায় যখন স্কুলে কোনো গরিব বাচ্চাকে খেপানো হতো, তখন তার মা বলতেন, বাবা, আসল সমৃদ্ধি টাকা দিয়ে হয় না, মন দিয়ে হয়। বিক্রমের চোখ ভিজে এলো। সে তার উত্তর পেয়ে গিয়েছিল। সকাল 7টায় আজ তার শেষ দিন মনে করে কাজে এলো। দরজা খোলাই ছিল, কিন্তু আজ বাড়িটা অন্যরকম লাগছিল। ডাইনিং টেবিলে 2টি প্লেট সাজানো ছিল। বিক্রম বলল, বসো। অঞ্জলি ইতস্তত করল, সাহেব, বসো। দুজন বসলেন। ধীরে ধীরে বলল, তুমি কাজ ছেড়ে দিতে পারো, কিন্তু একটি সম্পর্ক ছাড়তে পারো না। অঞ্জলি চমকে উঠল, কোন সম্পর্ক? মানবতার। তারপর সে একটি ফাইল তার দিকে এগিয়ে দিল। এটা কি? তোমার নামে একটি ট্রাস্ট রেজিস্টার করেছি, অঞ্জলি ফাউন্ডেশন। অঞ্জলির শ্বাস আটকে গেল। এটা কি রসিকতা? রসিকতা নয়, সত্যি। বিক্রম বলল, তোমার মায়ের মতো আরও কত মা আছেন যাদের কাছে চিকিৎসার টাকা নেই। আমি চাই আমরা তাদের সাহায্য করি। আমরা? হ্যাঁ, আমরা। তুমি এই ট্রাস্টের ডিরেক্টর হবে। অঞ্জলির হাত কাঁপছিল। আমি? আমি তো কেবল কিছু না। তুমি মজবুত। তুমি তোমার ঘর সামলেছ, এবার অন্যদের ভরসা হও। অঞ্জলি কেঁদে ফেলল। সাহেব, লোকে কি বলবে? বিক্রম হাসল। এবার লোকে দেখবে। অপেক্ষার 1 সপ্তাহ শেষ হল। কলকাতার গ্র্যান্ড হোটেলের বিশাল কনফারেন্স হলটি আজ কানায় কানায় পূর্ণ। শহরের ছোট বড় সব নিউজ চ্যানেল আর সংবাদপত্রের প্রতিনিধিরা সেখানে হাজির। সবার মনে একটাই প্রশ্ন, তরুণ শিল্পপতি বিক্রম চ্যাটার্জি এমন কি ঘোষণা করতে চলেছেন যার জন্য এত আয়োজন? হলরুমের মাঝখানে আলোকোজ্জ্বল মঞ্চে দাঁড়িয়েছিল বিক্রম। তার পরনে ছিল একটি কালো বিজনেস স্যুট, চেহারায় এক অটল সংকল্পের ছাপ। আর তার ঠিক পাশেই দাঁড়িয়েছিল অঞ্জলি। আজ তার পরনে সাধারণ একটি নীল সুতির শাড়ি, চুলে আলতো করে জড়ানো বেনি। এই চাকচিক্যময় দুনিয়ায় সে নিজেকে খুব ছোট মনে করছিল। ভয়ে তার হাত দুটো কাঁপছিল। বিক্রম মাইক্রোফোনটা হাতে নিয়ে গম্ভীর কিন্তু দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আজ আমি একটি বড় সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমাদের কোম্পানির বার্ষিক নিট মুনাফার 20% সরাসরি ব্যয় করা হবে দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য। আর এই মহৎ উদ্যোগটির সার্বিক দেখাশোনা ও নেতৃত্ব দেবেন আমাদের ট্রাস্টের নতুন ডিরেক্টর মিস অঞ্জলি। পুরো হলে যেন এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। আর তারপরই শুরু হলো চরম হট্টগোল। সাংবাদিকদের মধ্যে কানাঘুষো শুরু হয়ে গেল। কাজের মেয়েকে ডিরেক্টর? বিক্রম চ্যাটার্জি কি পাগল হয়ে গেলেন? অসংখ্য ক্যামেরা আর ফ্ল্যাশলাইটের ঝলকানি হঠাৎ করেই অঞ্জলির দিকে ঘুরে গেল। অঞ্জলি ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু সে বিক্রমের চোখের দিকে তাকাল। সেই চোখে ছিল এক অদ্ভুত ভরসা। অঞ্জলি কাঁপা হাতে মাইকটা নিল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলতে শুরু করল, আমি খুব সাধারণ এক গরিব ঘরের মেয়ে। অভাবের যন্ত্রণা আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করুন, রোগ বা শারীরিক কষ্ট ধনী দরিদ্র চেনে না। যখন অর্থের অভাবে কোনো মা তার সন্তানের সামনে ধুকে ধুকে মরে, তখন সেই যন্ত্রণা কেবল সেই পরিবারই বোঝে। আজ আমরা যদি সামান্য একটু হাত বাড়িয়ে দিই, তবে হয়তো কোনো মাকে আর বিনা চিকিৎসায় পৃথিবী ছাড়তে হবে না। অঞ্জলির কণ্ঠের সেই হাহাকার আর গভীর সততা মুহূর্তেই পুরো হলের গুঞ্জন থামিয়ে দিল। পিন পতন নিস্তব্ধতার মাঝে কয়েক সেকেন্ড পর হঠাৎ বিক্রম তালি বাজিয়ে উঠল, আর তারপর পুরো হলরুম করতালিতে ফেটে পড়ল। ষড়যন্ত্রের কালো মেঘ। কিন্তু এই খুশির আমেজ বেশিক্ষণ স্থায়ী হল না। বিক্রমের আপন কাকা দীনেশ চ্যাটার্জি, যিনি কোম্পানির একজন বড় অংশীদার, খবরটি শুনে রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বললেন, বিক্রম, তুই কি নিজের বুদ্ধি হারিয়েছিস? রাস্তার এক কাজের মেয়েকে কোম্পানির ডিরেক্টর বাড়িয়ে দিলি। লোকে হাসাহাসি করছে। এই নাটক অবিলম্বে বন্ধ কর। দীনেশ কাকা শুধু মুখেই বললেন না, সাথে সাথে এক আইনি নোটিশ পাঠিয়ে দিলেন। নোটিশে সাফ লেখা ছিল,
হয় ট্রাস্ট বন্ধ করো, নয়তো কোম্পানির নিয়ন্ত্রণ আর ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করো। বিক্রমের সামনে এখন জীবনের সব থেকে বড় কঠিন সিদ্ধান্ত। একদিকে কোটি টাকার সম্পদ আর ক্ষমতা, আর অন্যদিকে সেই নিঃস্ব মানুষগুলোর কান্না আর মানবতা। সিদ্ধান্তের সেই নিস্তব্ধ রাত। সেই রাতে পেন্টহাউসের বারান্দায় বৃষ্টির ঝাপটা এসে লাগছিল। অঞ্জলি ধীর পায়ে বিক্রমের সামনে এসে দাঁড়াল। তার চোখে জল চিকচিক করছিল। সে ধরা গলায় বলল, সাহেব, আমার কারণে আপনি আপনার বাবা দাদা তৈরি এই বিশাল সাম্রাজ্য হারাবেন না। আমি এ কাজ ছেড়ে দিচ্ছি। দয়া করে আপনি কাকা সাহেবের কথা মেনে নিন। বিক্রম বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে এক দীর্ঘ শ্বাস ফেলল। তারপর অঞ্জলির দিকে ফিরে মৃদু হাসল। সে শান্ত গলায় বলল, অঞ্জলি, জেতা মানেই সবসময় নিজের কাছে সবকিছু রাখা নয়। কখনো কখনো অনেক কিছু হারিয়েই মানুষ আসল জয়ী হয়। আমি যদি আজ পিছু হটি, তবে মানবতার ওপর থেকে মানুষের বিশ্বাস চিরতরে উঠে যাবে। বোর্ড রুমের সংঘাত। পরদিন সকাল 10টা। কোম্পানির বোর্ড রুমে এক দম বন্ধকার পরিবেশ। বড় বড় সব ডিরেক্টররা টেবিলের চারপাশে বসে আছেন। লিগ্যাল টিম আইনি ফাইলগুলো বিক্রমের সামনে রাখল। দীনেশ কাকা এক কোণে বিজয়ী হাসি নিয়ে বসে আছেন। একজন ডিরেক্টর অস্বস্তির সাথে বললেন, স্যার, বিজনেস আবেগ দিয়ে চলে না। আমাদের কোম্পানির শেয়ারের দাম দিন দিন পড়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা অসন্তুষ্ট। বিক্রম চেয়ার থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে প্রত্যেকের চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, আপনারা শেয়ারের দামের কথা বলছেন? যদি আর্ত মানুষের পাশে দাঁড়ালে কোম্পানির শেয়ারের দাম পড়ে যায়, তবে এমন শেয়ারের মালিক হওয়ার আমার কোনো ইচ্ছে নেই। যে ব্যবসা মানুষের জীবনের মূল্য বোঝে না, সেই চেয়ারে বসে আমি কি করব? রুমের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। বিক্রমের দৃঢ়তা দেখে কাকা ভেতরে ভেতরে ঘাবড়ে গেলেন। কিন্তু লড়াইটা কেবল শুরু হয়েছিল। ভালোবাসা নাকি অপরাধবোধ? ওদিকে অঞ্জলিকে অফিসের বাইরে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছিল। তাকে যখন ভেতরে ডাকা হলো, তার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। বিক্রম তাকে পাশে বসিয়ে বলল, অঞ্জলি, মামলা আদালত পর্যন্ত গড়াতে পারে। আমাদের অনেক আইনি লড়াই লড়তে হবে। অঞ্জলি আর্তনাদ করে উঠল, সব আমার কারণে। আমার জন্যেই তো আপনি এত বড় বিপদে পড়লেন সাহেব। বিক্রম অঞ্জলির চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, না অঞ্জলি, তোমার কারণে কিছু হয়নি। এটা তো একটা পুরনো সমাজ ব্যবস্থার ভাবনা বদলে দেওয়ার মূল্য, আর সেই মূল্য দিতে আমি প্রস্তুত। অঞ্জলির চোখে অশ্রুর বন্যা নেমে এলো। সে কান্না ভেজা গলায় বলল, যদি আপনার কোনো বড় ক্ষতি হয়ে যায়, আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারব না। আমাকে কেন এত সম্মান দিলেন আপনি? বিক্রম আর কিছু বলল না, শুধু জানালার বাইরে তপ্ত রোদের দিকে তাকিয়ে রইল। সে জানত সামনে অন্ধকার পথ, কিন্তু এই পথে তার সাথে অঞ্জলির মতো এক স্বচ্ছ হৃদয়ের মানুষ আছে। এটাই তার সবথেকে বড় শক্তি। অফিসের সেই গুমোট করিডরে অঞ্জলি যখন অপরাধবোধে ভেঙে পড়ছিল, তখন বিক্রম তার সামনে এসে দাঁড়াল। তার চোখে আজ এক অন্যরকম দীপ্তি। সে অঞ্জলির চোখের দিকে তাকিয়ে প্রথমবার কিছুটা কঠোর অথচ গভীর আবেগে বলল, অঞ্জলি, বারবার নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি আমার দুর্বলতা নও, বরং তুমিই আমার সেই শক্তি যা আমাকে ন্যায়ের পথে লড়তে শিখিয়েছে। তুমি পাশে আছো বলেই আমি আজ সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাচ্ছি। বিক্রমের এই একটি কথা অঞ্জলিকে স্তব্ধ করে দিল। তার মনে হল, যে মানুষটি তাকে এত বড় সম্মানের আসনে বসিয়েছে, তার জন্য এখন আর কান্না নয়, বরং ঢাল হয়ে দাঁড়াতে হবে। রক্তের বনাম নীতির। সন্ধ্যায় বিক্রম পৌঁছাল তার কাকার বিশাল বাংলোয়। আভিজাত্যের মোড়কে ঢাকা সেই বাড়িটি আজ বড় বেশি গুমোট আর প্রাণহীন লাগছিল। দীনেশ চ্যাটার্জি সোফায় বসে দামি চুরুত ফুঁকছিলেন। বিক্রমকে দেখেই তিনি সরাসরি তীর ছুড়লেন, শেষ পর্যন্ত এলি তবে? নিজের জেদের জন্য কি সাজানো গোছানো এই কোম্পানিটাকে মাঝ দরিয়ায় ডুবিয়ে দিতে চাস তুই? বিক্রম শান্ত গলায় জবাব দিল, আমি কোম্পানি ডুবাতে আসিনি কাকা। আমি এই ব্যবসায়িক সাম্রাজ্যকে একটু মানবতা শেখাতে চাই। লাভ ক্ষতির হিসেব তো সবাই করে, কিন্তু মানুষের পাশে কজন দাঁড়ায়? দীনেশ কাকা বিদ্রূপের হাসি হেসে বললেন, এক সামান্য কাজের মেয়ের জন্য তুই আজ নিজের পূর্বপুরুষের সম্মান আর প্রতিপত্তিবাজি ধরবি? কথাটা শোনা মাত্রই বিক্রমের গলার স্বর চড়ে গেল। ঘর কাঁপিয়ে এসে বলে উঠল, কাকা, সে কেবল এক কাজের মেয়ে নয়, সে একজন মানুষ।
তারও সম্মান আছে, তারও বাঁচার অধিকার আছে। কাকা এবার তাচ্ছিল্য ভরে বললেন, সমাজ কোনোদিন তাকে তোর সমমর্যাদা দেবে না বিক্রম। ইতিহাস সাক্ষী আছে, নিচু তলার মানুষ নিচেই থাকে। বিক্রমের চোখে তখন আগুনের ফুলকি। সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে শেষ কথাটি বলে বেরিয়ে এলো, সমাজ যদি মর্যাদা দিতে না জানে তবে সেই সমাজকেই আমি বদলে দেব। পুরো ড্রয়িং রুমে তখন এক নিথর নীরবতা নেমে এলো, অসম্ভব এক চ্যালেঞ্জ। পরের সপ্তাহে বোর্ড মিটিংয়ে চলল চরম নাট্যকতা। ভোটের ফলাফলে দেখা গেল অর্ধেক ডিরেক্টর বিক্রমের পক্ষে আর বাকিরা বিপক্ষে। সিদ্ধান্ত যখন ঝুলে আছে তখন কাকা এক কঠিন শর্ত ছুড়ে দিলেন, আগামী ৩ মাসে কোম্পানির প্রফিট যদি ১৫% না বাড়ে তবে ট্রাস্ট চিরতরে বন্ধ করে দিতে হবে। এটা ছিল কার্যত এক আত্মঘাতী চ্যালেঞ্জ, যা বিক্রম হাসি মুখে গ্রহণ করল। সেদিন রাতে পেন্ট হাউসের বারান্দায় দাঁড়িয়ে অঞ্জলি খুব দ্বিধা নিয়ে বলল, সাহেব, একটা কথা বলবো, যদি ট্রাস্টটাকে কোম্পানি থেকে আলাদা করে দেন, আপনার নিজের বেতন থেকে চালান না হয়, তাতে অন্তত আপনার পদের ওপর কোনো বিপদ আসবে না। বিক্রম মৃদু হাসল, অঞ্জলির দিকে তাকিয়ে বলল, তুমি বড্ড বেশি চিন্তা করো অঞ্জলি। অঞ্জলি নিচু স্বরে জবাব দিল, কি করব সাহেব, অভাব আমাদের আগাম চিন্তা করতে শেখায়। বিক্রম কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে বলল, না অঞ্জলি, এটা শুধু আমার ব্যক্তিগত শখ নয়, এটাই কোম্পানির প্রতিশ্রুতি। এই কোম্পানি যদি সমাজ থেকে সম্পদ আর সুবিধা পায়, তবে সমাজের বিপদে পাশে দাঁড়ানোটাও কোম্পানিরই দায়িত্ব। আমি পালিয়ে বেঁচে জিততে চাই না। অঞ্জলি প্রথমবার এক অপার্থিব গর্ব আর শ্রদ্ধা নিয়ে বিক্রমের দিকে তাকিয়ে রইল। এক নতুন ভোরের মুখ। পরদিন সকালেই বিক্রম তার পুরো টিমকে নিয়ে মিটিংয়ে বসল। সে ঘোষণা করল তাদের নতুন প্রজেক্ট, হেলথ টেক প্ল্যাটফর্ম। এমন একটি মোবাইল অ্যাপ যেখানে সরাসরি দাতা এবং অভাবী রোগীরা একে অপরের সাথে যুক্ত হতে পারবে। বিক্রম চাইল অঞ্জলি হবে এই প্রজেক্টের প্রধান মুখ। অঞ্জলি ঘাবড়ে গিয়ে বলল, সাহেব, আমি তো সাধারণ মেয়ে, আমি ওই বড় বড় ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারব না। বিক্রম তার কাঁধে হাত রেখে বলল, অঞ্জলি, যখন তোমার মায়ের অপারেশনের জন্য হাসপাতালের করিডোরে তুমি কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলে, সেটা তো কোনো ক্যামেরার সাজানো দৃশ্য ছিল না। ওটা ছিল তোমার জীবনের সবথেকে বড় লড়াই। সেই লড়াইয়ের কথা যখন তুমি বলবে, তখন লোকে ক্যামেরা নয়, তোমার মনের কথা শুনতে পাবে। মনে রেখো, লেন্স কোনো ভয় নয়, ওটা কেবল একটা কাঁচের টুকরো মাত্র। ভাইরাল সেই ভিডিও ও মানবতার জয়। লঞ্চের দিন একটি ভিডিও রিলিজ হল। ভিডিওতে কোনো মেকি মেকআপ নেই, কোনো চড়া আলো নেই, কেবল এক সাধারণ অঞ্জলি তার জীবনের চরম মুহূর্তের গল্প শুনিয়েছিল। সে বলেছিল, টাকা না থাকলে প্রিয় মানুষের মৃত্যু চোখের সামনে দেখতে হয়, এই যন্ত্রণার চেয়ে বড় আর কোনো দুঃখ নেই। সেদিন যদি একজন মানুষ দেবদূতের মতো না আসতেন, তবে আজ আমার মা আমার পাশে থাকতেন না। প্রতিটি মায়ের সুস্থ হয়ে ওঠার অধিকার আছে। ভিডিওটি ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, সব জায়গায় এখন শুধু অঞ্জলির গল্প। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ কমেন্ট আসতে শুরু করল, এমনই তো নেতা দরকার, বিক্রম চ্যাটার্জি আমাদের হিরো। আসল আভিজাত্য তো মানুষের মনের ভেতর থাকে। ৩ সপ্তাহের মাথায় সেই অ্যাপে ৫০০ জনের বেশি দাতা রেজিস্ট্রেশন করলেন। কোটি কোটি টাকা অনুদান হিসেবে আসতে লাগল। শেয়ার মার্কেটে ধস নামার বদলে কোম্পানির শেয়ারের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করল। পরবর্তী বোর্ড মিটিংয়ে ডিরেক্টররা যখন পরিসংখ্যান পেশ করলেন, দীনেশ চ্যাটার্জি নিথর রয়ে বসে রইলেন। একজন ডিরেক্টর উচ্ছ্বসিত হয়ে বললেন, স্যার, আমাদের ব্র্যান্ড ভ্যালিউ আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে, এমনকি তরুণ প্রজন্ম আমাদের সাথে যুক্ত হতে চাইছে। বিক্রম কোনো উত্তর দিল না। সে কেবল শান্ত দৃষ্টিতে রুমের এক কোণে দাঁড়িয়ে থাকা অঞ্জলির দিকে তাকাল। সেই দৃষ্টিতে কোনো অহংকার ছিল না, ছিল এক পরম তৃপ্তি। বিক্রম জানত, যুদ্ধের কেবল প্রথম ধাপটি তারা পার করেছে, আসল লড়াই এখনও বাকি। অন্ধকার যখন গ্রাস করল সাফল্যকে, সাফল্যের জোয়ারে যখন পুরো কোম্পানি ভাসছিল, ঠিক তখনই নেমে এলো এক আকস্মিক দুর্যোগ। একদিন মাঝরাতে আচমকা কোম্পানির সার্ভারে বড় ধরনের সাইবার অ্যাট্যাক হল। হেলথ টেক অ্যাপটির ডেটা হ্যাক করার চেষ্টা করা হল। মুহূর্তের মধ্যে খবরের শিরোনাম বদলে গেল। যে মিডিয়া প্রশংসা করছিল, তারাই এখন তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিল, এটি কি কেবলই একটি পাবলিসিটি স্টান্ট ছিল? মানুষের কষ্টের দানের টাকা কি আদৌ নিরাপদ?
অফিসের করিডোরে কান্নার শব্দ শোনা গেল। অঞ্জলি ফুপিয়ে কেঁদে উঠল। সব আমার কারণে সাহেব, আমি অলক্ষী, আমার পা পড়েই আপনার এতদিনের সাজানো সুনামে কলঙ্ক লাগল। বিক্রম শান্ত পায়ে তার কাছে গিয়ে দাঁড়াল। পরম মমতায় তার কাঁধে হাত রেখে দৃঢ় কণ্ঠে বলল, শান্ত হও অঞ্জলি, মনে রাখবে, ঝড় যখন আসে তখন সেই গাছটিই ভেঙে পড়ে যার ভেতরে ঘুণ ধরেছে, কিন্তু সেই গাছই মাথা উঁচু করে টিকে থাকে যার শিকড় মাটি অনেক গভীরে এবং মজবুত। ভেতরের শত্রু ও সত্যের উন্মোচন। বিক্রম বসে থাকল না, তার সুদক্ষ আইটি টিমকে নিয়ে রাতারাতি তদন্ত শুরু করল। কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সত্য। এই হামলা বাইরে থেকে হয়নি, বরং এটি ছিল এক সুপরিকল্পিত ইনসাইডার জব। আর এই ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড ছিলেন খোদ বিক্রমের কাকা দীনেশ চ্যাটার্জি। শুধুমাত্র ট্রাস্টটি বন্ধ করার জন্য তিনি নিজের কোম্পানির ক্ষতি করতেও দ্বিধা করেননি। পরের দিন বোর্ড মিটিংয়ে যখন বিক্রম প্রমাণসহ সত্যটি সামনে আনল, তখন পুরো বোর্ড রুমে পিনপতন নীরবতা নেমে এলো। ডিরেক্টরদের সামনে কাকা মাথা নিচু করে বসে রইলেন। আইনি ব্যবস্থার তোপে তাকে পদ থেকে অপসারণ করা হল। মিডিয়াতে এবার আগুনের মতো খবর চলল। তরুণ শিল্পপতি দুর্নীতির বিরুদ্ধে নিজ রক্তকে ক্ষমা করলেন না। অঞ্জলির চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছিল। সে ধরা গলায় বলল, আপনি জিতে গেছেন সাহেব। বিক্রম জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না অঞ্জলি, আজ আমি জিতিনি, আজ মানবতা জিতে গেছে। বারান্দার সেই নির্জন রাত কিন্তু ঝড়ের পর যে শান্তি আসে তা ছিল সাময়িক। কারণ সমাজের মনে এখন নতুন এক কৌতূহল। একজন কোটিপতি এবং একজন প্রাক্তন পরিচারিকা কি কেবলই কাজের সঙ্গী, নাকি পর্দার আড়ালে অন্য কোনো গল্প আছে? রাত 11টা। পেন্টহাউসের বিশাল বারান্দায় বিক্রম একা দাঁড়িয়েছিল। নিচের যান্ত্রিক কলকাতার হাজারো আলো আজ তার কাছে ম্লান মনে হচ্ছিল। পিছন থেকে অঞ্জলি ধীর পায়ে এগিয়ে এলো। এত রাত পর্যন্ত জেগে আছেন যে সাহেব? বিক্রম ফিরে তাকিয়ে হালকা হাসল। আজকাল কেন জানি ঘুম আসে না অঞ্জলি। কেন সাহেব? শব্দ এখন ঠিক হয়ে গিয়েছে। কিছু মুহূর্তের এক গুমোট নিস্তব্ধতা। তারপর বিক্রম আকাশের দিকে তাকিয়েই বলল, অঞ্জলি, তুমি কি কখনো ভেবেছ এই বাইরের পৃথিবীর মানুষগুলো আমাদের কোন নজরে দেখে? অঞ্জলি দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে উত্তর দিল, হ্যাঁ সাহেব, আমি রোজ ভাবি, আর প্রতিবার আমার এটাই মনে হয় যে আমি আপনার যোগ্য নই। আপনি আকাশের চাঁদ আর আমি মাটির ধুলো। বিক্রমের চেহারার রং মুহূর্তে বদলে গেল। সে ঘুরে দাঁড়িয়ে অঞ্জলির খুব কাছে এসে দাঁড়াল। যোগ্যতা? অঞ্জলি, মানুষের দাম তার ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না, হয় তার অন্তরের শুভ্রতা দিয়ে। তুমি কি সত্যিই মনে করো টাকা দিয়ে মানুষের যোগ্যতা মাপা যায়? অঞ্জলির চোখ ভিজে এলো। সে করুণ স্বরে বলল, আমি মনে করি না সাহেব, কিন্তু এই নিষ্ঠুর সমাজ যে ওটা দিয়ে সব মাপে। এক অকল্পনীয় প্রস্তাব। পরের কয়েকদিন অফিসার কাজ স্বাভাবিক চললেও দুজনের মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। একদিন ট্রাস্টের জরুরি মিটিং শেষ হবার পর যখন সবাই বেরিয়ে গেল, তখন বিক্রম হঠাৎ করে কথাটি বলল, অঞ্জলি, তুমি কি আমাকে বিয়ে করবে? পুরো রুমে যেন সময় থমকে গেল। অঞ্জলির হাত থেকে ফাইলগুলো মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, সাহেব, এই রসিকতা করবেন না, আমি সহ্য করতে পারব না। বিক্রম এগিয়ে গিয়ে অঞ্জলির হাত দুটো নিজের হাতে নিল। আমি রসিকতা করছি না অঞ্জলি, আমি আমার জীবনের সবথেকে সত্যি কথাটি বলছি। অঞ্জলি কান্নায় ভেঙে পড়ল। আপনি কোটিপতি, রাজপ্রাসাদে থাকেন, আর আমি এক বস্তির মেয়ে, আপনার বাড়িতে ঝাড়ু দিয়েছি। লোকে কি বলবে? বিক্রম তার চোখের দিকে তাকিয়ে গভীর আবেগে বলল, অঞ্জলি, তুমি সেই মানুষ যে আমাকে শিখিয়েছে একজন সত্যিকারের মানুষ কিভাবে হতে হয়। তুমি আমাকে পূর্ণতা দিয়েছ। সমাজ কোনো দিন আমাদের এই সম্পর্ক স্বীকার করবে না সাহেব। অঞ্জলি আর্তনাদ করে উঠল। বিক্রম একটি দীর্ঘশ্বাস ফেলে দৃঢ় কণ্ঠে বলল, অঞ্জলি, পৃথিবীর কোনো বড় পরিবর্তনই সমাজ প্রথম দিনে মেনে নেয়নি, কিন্তু সমাজ বদলাতে হলে কাউকে না কাউকে তো প্রথম পদক্ষেপটা নিতেই হয়। অঞ্জলি অপলক দৃষ্টিতে বিক্রমের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারল এই মানুষটি কেবল তার আশ্রয়দাতা নয়, সে তার জীবনের সেই ধ্রুবতারা যে ঝড়ের রাতেও পথ হারায়নি। বিক্রম আর অঞ্জলির বিয়ের খবরটা যখন দাবা নলের মতো ছড়িয়ে পড়ল, তখন পুরো কলকাতা যেন দুভাগে ভাগ হয়ে গেল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানে শুধু এই এক আলোচনা।
কেউ বলছে এটাই তো আধুনিক যুগের সত্যিকারের রূপকথা, ভালোবাসা কোনো ভেদাভেদ চেনে না। আবার কেউ নাক সিটকে বলছে আভিজাত্য আর রইল কোথায়, বংশের নাম তো ধুলোয় মিশিয়ে দিল চ্যাটার্জি বাড়ির ছেলে, শেষে কিনা এক কাজের মেয়ে। নিউজ চ্যানেলগুলোতে প্রাইম টাইম ডিবেট শুরু হয়ে গেল। বড় বড় বিশ্লেষকরা তর্কে মেতে উঠলেন। বিক্রমের পেন্ট হাউসের সামনে দিন রাত ওত পেতে রইল মিডিয়ার ক্যামেরা। এই শোরগোল আর আক্রমণের মুখে অঞ্জলি নিজেকে গুটিয়ে নিল। সে ভয়ে কাঁপছিল আর বিক্রমকে বলছিল, সাহেব, আমি এই ঘৃণা সইতে পারব না, লোকে আপনাকে ছোট করছে, এটা আমি দেখতে পারছি না। বিক্রম শক্ত করে অঞ্জলির হাত ধরে শান্ত চোখে তাকাল। তার স্পর্শে এক অদ্ভুত জাদুকরী শক্তি ছিল। সে বলল, অঞ্জলি, কুকুর ডাকলে কি হাতি তার পথ বদলায়? ভয় পেও না, আমি আছি তো। মায়ের আশীর্বাদ ও চিরন্তন সত্য অশান্ত মন নিয়ে অঞ্জলি তার মায়ের কাছে সেই পুরনো বস্তির ঘরে গেল। মায়ের জীর্ণ হাত দুটো জড়িয়ে ধরে সে জিজ্ঞেস করল, মা, সমাজ তো আমাদের ছিছিক্কার করছে, আমি কি সত্যি পারব? আমি কি হ্যাঁ বলবো? অঞ্জলির মা তার মেয়ের মুখটা দুহাতে ধরে চোখের জল মুছে দিলেন। এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, মেয়ে, যে মানুষটা তোর অন্ধকারের দিনের সম্মান বাঁচিয়েছে, তোর স্বপ্নের মর্যাদা দিয়েছে, তার হাত কখনো ছাড়িস না। সমাজ আজ তোর কথা বলছে, কাল অন্য কাউকে নিয়ে বলবে, কিন্তু যে লোক তোর চোখের জল নিজের হাতে মোছে, সেই তো তোর সাথে চলার যোগ্য। তুই ওর জীবন পূর্ণ কর। অঞ্জলি মায়ের বুকে মুখ লুকিয়ে শিশুর মতো কেঁদে ফেলল। সে তার উত্তর পেয়ে গিয়েছিল, সিংহাসন বনাম ভালোবাসা। কিন্তু লড়াইটা শুধু কথার লড়াই ছিল না। বোর্ড অফ ডিরেক্টর্স এবার সবথেকে বড় চালটি চালল। তারা বিক্রমকে চরমপত্র দিয়ে দিল, মিস্টার চ্যাটার্জি, এই বিয়ে আমাদের কোম্পানির ইমেজের জন্যে ক্ষতিকর। আপনি যদি এই জেদ বজায় রাখেন, তবে আপনাকে সিইও পদ থেকে পদত্যাগ করতে হবে, কারণ আপনার সিদ্ধান্তকে আমরা পেশাদার মনে করছি না। এই আঘাতটা ছিল সরাসরি বিক্রমের অস্তিত্বে। বিক্রম যখন অঞ্জলিকে এই শর্তের কথা জানাল, অঞ্জলি স্তব্ধ হয়ে গেল। সে ব্যাকুল হয়ে বলল, না সাহেব, আমার মতো একজনের জন্যে আপনি আপনার বাবার তিল তিল করে গড়া এই সাম্রাজ্য হারাবেন না। আমি সরে দাঁড়াচ্ছি। বিক্রম এবার একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু তার হাসিতে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে বলল, অঞ্জলি, আমি আমার সাম্রাজ্য হারাব না, বরং আমি সঠিকটাকে বেছে নিয়ে এক নতুন পৃথিবী গড়ব। চেয়ার চলে গেলে মানুষ মরে যায় না, কিন্তু নীতি হারিয়ে ফেললে মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না। সেই ঐতিহাসিক পদত্যাগ। পরের দিন প্রেস কনফারেন্স। ক্যামেরার ফ্ল্যাশলাইটে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। বিক্রম মঞ্চে এসে সোজা হয়ে দাঁড়াল। পুরো বিশ্ব তার কথা শোনার জন্যে উন্মুখ। সে শুরু করল, আজ আমি দুটি কথা পরিষ্কার করতে চাই। প্রথমত, অঞ্জলির সাথে আমার সম্পর্ক কেবল আবেগের নয়, এটি সমতা ও গভীর সম্মানের। আর দ্বিতীয়ত, যদি আমার ব্যক্তিগত জীবনের সততা এই কোম্পানির চেয়ারের থেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তবে আমি আজই এই সিইও পদ ত্যাগ করছি। পুরো হলে যেন ভূমিকম্প হয়ে গেল। সাংবাদিকরা চিৎকার করে প্রশ্ন করতে লাগলেন। বিক্রম শান্তভাবে শেষ বাক্যটি বলল, আমি আমার শেয়ারের মালিকানা রাখব ঠিকই, কিন্তু আজ থেকে আমি আর ম্যানেজিং ডিরেক্টর নই, কারণ আমার পরিচয় আমার আভিজাত্য দিয়ে নয়, আমার নেওয়া সিদ্ধান্ত দিয়ে। পেছনের সারিতে দাঁড়িয়ে অঞ্জলি নিঃশব্দে কাঁদছিল। সে বুঝতে পারল এই মানুষটি তার জন্য কেবল রাজপ্রাসাদ নয়, রাজত্বও বিসর্জন দিয়ে দিল। মন্দের ভালো, সাধারণের মাঝে অসাধারণ। কিছুদিন পর কলকাতার এক অতি সাধারণ মন্দিরে কোনো জাঁকজমক ছাড়াই তাদের বিয়ে হল। কোনো নামিদামি অতিথি নেই, নেই কোনো রাজকীয় আয়োজন। ছিল শুধু অঞ্জলির পরিবারের মানুষ আর বিক্রমের গুটি কয়েক শুভাকাঙ্ক্ষী। আগুনের সামনে দাঁড়িয়ে বিক্রম আর অঞ্জলি যখন ৭ পাক ঘুরছিল, তখন তাদের চোখে ছিল এক অজেয় জয়ের আনন্দ। বিয়ের পর বিক্রম নিজেকে কর্পোরেট জগৎ থেকে পুরোপুরি সরিয়ে নিল। সে তার পুরো সময় আর মেধা দিয়ে দিল অঞ্জলি ফাউন্ডেশনে। এখন অঞ্জলি কেবল ট্রাস্টের ডিরেক্টর নয়, সে হাজারো নিপীড়িত আর অসহায় নারীর ভরসার স্থল হয়ে উঠল। একদিন এক বৃদ্ধা এসে বিক্রমের মাথায় হাত রেখে বললেন, বাবা, তোমাদের এই ট্রাস্ট না থাকে, টাকার অভাবে আমার ছেলেটা হয়তো মরেই যেত। অঞ্জলি সেই বৃদ্ধার হাত ধরল।
দূর থেকে বিক্রম সেই দৃশ্যটা দেখছিল। তার চোখে ছিল এক অদ্ভুত গর্ব। সে বুঝল এই আশীর্বাদগুলো সিইও পদের থেকেও অনেক বেশি দামি। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। জীবন যখন এক সুন্দর ছন্দে চলছিল, ঠিক তখনই এক অমাবস্যার ছায়া নেমে এলো। কয়েক মাস পর এক সকালে বিক্রম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা এক ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন। বিক্রমের হৃদযন্ত্রে গুরুতর সমস্যা ধরা পড়েছে। দ্রুত বড় ধরনের সার্জারি না করালে তাকে বাঁচানো অসম্ভব। অঞ্জলির পৃথিবীটা যেন চোখের সামনে তছনছ হয়ে গেল। সে হাসপাতালের সেই করিডোরে বসে আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। হে ভগবান, কেন এমন করলে? এখন যখন আমরা একটু শান্তিতে ছিলাম, তখনই কেন এই পরীক্ষা? অপারেশনটা ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। আজ বিক্রমের কাছে টাকা কোনো সমস্যা ছিল না, কিন্তু অঞ্জলির কাছে সবথেকে বড় সমস্যা ছিল ভয়, হারানোর ভয়। সেই ভয় যা একসময় বিক্রমকে অঞ্জলির জন্য লড়াই করতে শিখিয়েছিল, আজ সেই ভয় অঞ্জলিকে একা করে দেওয়ার হুমকি দিচ্ছিল। হাসপাতালের সেই করিডর, সেই একই কাঠের বেঞ্চ, যেখানে মাসখানেক আগে বিক্রম বসেছিল অঞ্জলির মায়ের অপারেশনের সময়, আজ সেখানে অঞ্জলি বসে আছে। ভাগ্যের কি অদ্ভুত পরিহাস! আজ সাদা মার্বেলের মেঝের দিকে তাকিয়ে অঞ্জলির মনে পড়ছিল তাদের প্রথম দেখার দিনটি। অপারেশন থিয়েটারের ওপরের লাল বাতিটা যেন সময়ের চেয়েও ধীর গতিতে জ্বলছে। প্রতিটি সেকেন্ড যেন এক একটি যুগের মতো কাটছিল। অঞ্জলি মনে মনে প্রার্থনা করছিল, হে ঈশ্বর, ওর জীবন আমাকে ভিক্ষে দাও, বিনিময়ে আমার সবটুকু নিয়ে নাও। দীর্ঘ কয়েক ঘন্টা পর লাল বাতিটা নিভে গেল। ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। অঞ্জলি কোনো কথা বলতে পারল না, শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। ডাক্তার মাস্কটা সরিয়ে মৃদু হেসে বললেন, চিন্তার কিছু নেই অঞ্জলি দেবী, অপারেশন সফল হয়েছে। মিস্টার চ্যাটার্জি এখন বিপদমুক্ত। মুহূর্তেই অঞ্জলির দুচোখ বেয়ে স্বস্তির অশ্রু গড়িয়ে পড়ল। এই চোখের জল কোনো অভাবের নয়, এ জল হারানো মানুষকে ফিরে পাওয়ার আনন্দের। নতুন এক জীবনবোধ। আইসিইউতে বেডের পাশে গিয়ে দাঁড়াতেই অঞ্জলি দেখল বিক্রমের ফ্যাকাশে মুখে এক চিলতে দুর্বল হাসি। বিক্রম খুব মৃদু স্বরে বলল, খুব ভয় পেয়েছিলে তাই না? অঞ্জলি শক্ত করে বিক্রমের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তার আঙুলের ফাঁক দিয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল বিক্রমের হাতে। সে ভেজা গলায় বলল, আজ বুঝলাম সাহেব, যাকে হারানোর ভয় মানুষের মনে সবথেকে বেশি থাকে, সেই আসলে নিজের সবথেকে কাছের মানুষ হয়। বিক্রম গভীর এক দৃষ্টিতে অঞ্জলির দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে ধীরে বলল, জানো অঞ্জলি, সেদিন যদি তুমি ওই সিঁড়িতে মাথা ঘুরে না পড়তে, তবে হয়তো আমি কোনোদিন মানুষই হতে পারতাম না। আমি শুধু এক যন্ত্রের মতো কোটি কোটি টাকা কামাতাম, কিন্তু ভালোবাসা কাকে বলে তা কোনো দিন জানতাম না। দুজনেই এক গভীর আত্মিক প্রশান্তি নিয়ে হেসে ফেললেন। এই হাসি ছিল সব বাধা জয় করার হাসি, সীমানা ছাড়িয়ে মানবিকতা। সার্জারির পর বিক্রমের জীবনে এক বিশাল পরিবর্তন এলো। সে এখন অনেক বেশি শান্ত, অনেক বেশি ধৈর্যশীল। প্রতিটি নিঃশ্বাসকে সে এখন আশীর্বাদ মনে পড়ে। একদিন সুস্থ হয়ে বাড়িতে ফেরার পর সে অঞ্জলিকে গল্পের প্রবাহে সীমা নয়, অঞ্জলি হিসেবেই ডেকে বলল, অঞ্জলি, আমাদের এই স্বপ্নকে শুধু এই 4 দেয়াল বা কলকাতার মোড়ে আটকে রাখলে চলবে না। আমাদের এই ট্রাস্টকে পুরো দেশে ছড়িয়ে দিতে হবে। ভারতের প্রতিটি কোণায় যেখানে মানুষের চিকিৎসার অভাব আছে, সেখানে পৌঁছতে হবে আমাদের। অঞ্জলি মৃদু হেসে বিক্রমের কাঁধে মাথা রাখল। সে বলল, আপনি স্বপ্ন দেখা শুরু করুন সাহেব, আমি আপনার ছায়া হয়ে পাশে আছি। শুরু হল অঞ্জলি ফাউন্ডেশনের এক নতুন দিগন্ত। তারা বিলাসবহুল জীবন ছেড়ে ছোট ছোট মফস্বল আর প্রত্যন্ত গ্রামে ক্যাম্প করতে শুরু করলেন, যেখানে সাধারণ মানুষের কাছে চিকিৎসা ছিল এক বিলাসিতা। এক অজপাড়াগায়ে ক্যাম্প চলাকালীন এক বৃদ্ধ লোক বিক্রমের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, বাবা, আমি তো জানতাম বড়লোকরা শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে, কিন্তু তোমরা তো আমাদের আপন করে নিলে। বিক্রম সেই বৃদ্ধের কুচকানো হাত দুটো ধরে বলল, কাকা, ধনী আসলে সেই নয় যার ব্যাংকে অনেক টাকা আছে। ধনী সেই যে মানুষের বিপদে নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। পাশেই অঞ্জলি হাসি মুখে ছোট ছোট বাচ্চাদের ওষুধের প্যাকেট দিচ্ছিল। গ্রামেরই কিছু মানুষ আড়ালে খিসফাস করছিল।
দেখেছিস, একসময় মানুষের বাড়িতে কাজ করত এই মেয়েটা, আর আজ কত মানুষের ভরসা হয়েছে। কিন্তু এই কথার সুর এখন বদলে গেছে। এতে কোনো অবজ্ঞা ছিল না, ছিল এক রাস শ্রদ্ধা, মর্যাদার নতুন সংজ্ঞা। তাদের এই লড়াই আর ত্যাগের গল্প এখন শুধু খবরের কাগজে সীমাবদ্ধ থাকল না, তা উঠে এলো পাঠ্য বইয়ের পাতায়। বড় বড় কলেজ আর ইউনিভার্সিটি থেকে তাদের আমন্ত্রণ জানানো হতে লাগল। একদিন এক নামী অডিটোরিয়ামে এক ছাত্র দাঁড়িয়ে জিজ্ঞেস করল, স্যার, আপনি একজন সফল সিইও ছিলেন, এমন এক চরম ঝুঁকি কেন নিয়েছিলেন? বিক্রম হাসি মুখে জবাব দিল, কারণ প্রতিদিন ভয় পেয়ে এক মৃত আত্মার মতো বাঁচার চেয়ে একবার বুক চিতিয়ে সত্যের জন্য দাঁড়িয়ে মরা অনেক ভালো। চেয়ার আমাকে ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু এই কাজ আমাকে আত্মতৃপ্তি দিয়েছে। এরপর এক ছাত্রী অঞ্জলিকে প্রশ্ন করল, ম্যাম, যখন সমাজ আপনাকে কাজের মেয়ে বলে টিটকারি দিত, তখন কি আপনার মনে হতো না যে আপনি এই বড় জায়গার যোগ্য নন? অঞ্জলি সোজাসুজি মেয়েটির চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, একসময় মনে হতো, কিন্তু আজ আমি বুঝেছি মানুষের আভিজাত্য তার জন্ম বা পেশায় থাকে না, থাকে তার নিয়ত আর কর্মে। ঈশ্বর যদি আপনাকে কোনো মহৎ কাজের সুযোগ দেন, তবে আপনি নিজেই সেই পদের যোগ্য হয়ে উঠবেন। হলরুম ফেটে পড়ল করতালিতে। সংকট ও সাহসের পরীক্ষা। কিন্তু মেঘমুক্ত আকাশ বেশিক্ষণ স্থায়ী হল না। কয়েক বছর পর সরকারের কিছু নতুন পলিসির কারণে ট্রাস্টের বড় একটি ফান্ড আটকে গেল। পুরো টিমের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ট্রাস্টের ম্যানেজার ঘাবড়ে গিয়ে বললেন, ম্যাম, যদি টাকা না আসে তবে তো অপারেশনগুলো বন্ধ হয়ে যাবে, আমরা কি করব? অঞ্জলি বিন্দুমাত্র বিচলিত হল না। সে শান্ত গলায় বলল, যখন আমরা এই যাত্রা শুরু করেছিলাম তখন আমাদের সাথে কোনো বড় ফান্ড ছিল না। আমাদের হাতে ছিল কেবল অদম্য সাহস আর মানুষের দোয়া। সেটাই আমাদের মূল সম্পদ। বিক্রম পাশে দাঁড়িয়ে যোগ করল, আমরা মানুষের ভালোবাসা আর ভরসা জিতেছি। যখন উদ্দেশ্য সৎ হয় তখন টাকা নিজেই রাস্তা খুঁজে নেয়। আর সত্যিই তাই হল। কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ল। এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। দেশের হাজার হাজার মানুষ ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা করে ছোট ছোট অনুদান পাঠাতে শুরু করলেন। বড় বড় দানবীরদের চেয়েও এই সাধারণ মানুষের দান ট্রাস্টকে আরও বেশি শক্তিশালী করে তুলল। অঞ্জলি ফাউন্ডেশন এখন আর শুধু বিক্রম বা অঞ্জলির নয়, এটি হয়ে উঠল কোটি কোটি মানুষের একটি আবেগের নাম, একটি নতুন প্রাণের আগমন। সব ঝড়ঝাপটা পেরিয়ে যখন জীবন এক শান্ত নদীর মতো বইছিল, ঠিক তখনই এক বসন্তের সকালে অঞ্জলি বিক্রমকে সেই কাঙ্ক্ষিত সংবাদটি দিল, তাদের ঘরে আসতে চলেছে এক নতুন অতিথি। খবরটি শুনে বিক্রমের চোখের কোণ ভিজে উঠল। এক মুহূর্তের জন্য সে যেন কথা হারিয়ে ফেলল। সে বিস্ময় আর আনন্দ মিশানো কণ্ঠে জিজ্ঞেস করল, অঞ্জলি, সত্যি বলছ? অঞ্জলি কেবল মাথা নেড়ে সম্মতি জানাল। বিক্রম পরম মমতায় অঞ্জলিকে জড়িয়ে ধরল। পেন্টহাউসের সেই নিস্তব্ধ ড্রয়িং রুম আজ কানায় কানায় পূর্ণ হয়ে উঠল এক অপার্থিব সুখে। বিক্রম অঞ্জলির কপালে হাত রেখে বলল, আমি চাই আমাদের সন্তান এমন এক পৃথিবীতে বড় হোক যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সে যেন ছোটবেলা থেকেই শেখে যে মানুষের পরিচয় তার কাজ আর মনে, তার জাতে বা বংশে নয়। অঞ্জলি মৃদু হেসে উত্তর দিল, সে প্রথম দিন থেকেই এটাই দেখবে সাহেব। সে দেখবে তার বাবা এক রাজপ্রাসাদের মালিক হয়েও কিভাবে মাটির মানুষের জন্য নিজের সবকিছু বিলিয়ে দিয়েছে। আশার আলো সময় মতো কোল আলো করে এলো তাদের কন্যা সন্তান। তার নাম রাখা হল আশা। এই নাম কেবল একটি নাম ছিল না, এটি ছিল হাজারো বঞ্চিত মানুষের বেঁচে থাকার প্রেরণা। ট্রাস্টের অফিসে সেদিন কোনো রাজকীয় অনুষ্ঠান হল না, কিন্তু হাজার হাজার গরিব মানুষের মাঝে মিষ্টি আর খাবার বিলি করা হল। হাসপাতালে আসা এক বৃদ্ধা ছোট্ট আশার কপালে চুমু খেয়ে বললেন, এই মেয়েটি খুব ভাগ্যবান। সে হয়তো হীরে জহরত নিয়ে জন্মায়নি, কিন্তু সে এমন এক বাবা মা পেয়েছে যারা মানবতার দিক থেকে পৃথিবীর সব থেকে ধনী। বিক্রম যখন ছোট্ট আশাকে প্রথমবারের মতো কোলে নিল, তার মনে হল এই এক টুকরো প্রাণ যেন তার জীবনের সব অপূর্ণতা মুছে দিয়েছে। সে আশার কানে কানে ফিসফিস করে বলল, মা, তুই যখন বড় হবি তখন যেন তোকে কখনো ভাবতে না হয়
কে ধনী আর কে গরিব, তুই যেন কেবল মানুষ হিসেবে সবাইকে ভালোবাসতে পারিস। ক্ষমা ও পরিবর্তনের নতুন জয়গান। দিন গড়িয়ে বছর পার হল। অঞ্জলি ফাউন্ডেশন এখন কেবল একটি ট্রাস্ট নয়, এটি এখন একটি মহীরুহ। তারা তৈরি করেছে অত্যাধুনিক হাসপাতাল, স্কুল আর মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম। একদিন এক অভাবনীয় ঘটনা ঘটল। সেই স্কাই ভিউ সোসাইটি, যেখানকার মানুষগুলো একসময় অঞ্জলিকে দেখে মুখ ঘুরিয়ে নিত, তারাই আজ বিক্রম আর অঞ্জলিকে সংবর্ধনা দেওয়ার জন্য বিশেষ সভার আয়োজন করল। মঞ্চে যখন বিক্রম আর অঞ্জলি পাশাপাশি দাঁড়াল, তখন সেই অভিজাত সোসাইটির মহিলারা, যারা একসময় টিটকারি মারতেন, তারাও আজ পরম শ্রদ্ধায় হাততালি দিচ্ছিলেন। সোসাইটির সবথেকে প্রবীণ এক নারী মাইক হাতে নিয়ে ধরা গলায় বললেন, বিক্রম, অঞ্জলি, আমাদের ক্ষমা করে দিও। আমরা আভিজাত্যের অন্ধ অহংকারে তোমাদের ভুল বুঝেছিলাম। আজ তোমাদের কাজ দেখে আমাদের মাথা লজ্জায় নত হয়ে আসছে। অঞ্জলি বিনীতভাবে বলল, ক্ষমা চাইবেন না মা। ভুল যদি শেষ পর্যন্ত সঠিক বোঝাপড়ায় বদলে যায়, তবে সেটাই মানবতার সবথেকে বড় জয়। ইতিহাসের পাতায় এক অমলিন আখ্যান। এক জনপ্রিয় সাক্ষাৎকারে সঞ্চালক বিক্রমকে জিজ্ঞেস করলেন, মিস্টার চ্যাটার্জি, যদি সেদিন আপনি ওই সাধারণ মেয়েটিকে সাহায্য না করতেন, তবে আপনার জীবন কেমন হতো? বিক্রম শান্ত হাসিতে জবাব দিল, তাহলে হয়তো আমি আজও একজন সফল কোটিপতি থাকতাম ঠিকই, কিন্তু কোনোদিন মানুষ হতে পারতাম না। আমার পরিচয় থাকত কেবল আমার টাকার অঙ্কে, হৃদয়ের মাপে নয়। একই প্রশ্ন অঞ্জলিকে করা হলে সে হাসি মুখে বলল, আর আমি যদি সেদিন মাথা ঘুরে ওই সিঁড়িতে না পড়তাম, তবে হয়তো আজও আমি কোনো এক অন্ধকার কোণে কাজের মেয়ে হয়েই দিন কাটাতাম। কিন্তু আজ আমি স্বপ্ন দেখতে ভয় পাই না। আমি বুঝেছি, স্বপ্ন দেখার অধিকার সবার আছে। গল্পটি কেবল দুটি মনের মিলন ছিল না, এটি ছিল একটি পচা গলা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক নীরব বিপ্লব। সমাজ আজও বলে, এক কোটিপতি ছেলে তার বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছে, কিন্তু যারা তাদের জীবনকে কাছ থেকে দেখেছেন, তারা বলেন, এক মানুষ অন্য এক মানুষের হাত ধরেছে এবং ভালোবাসা দিয়ে এক নতুন ইতিহাস লিখে দিয়েছে। শেষ দৃশ্যের পূর্ণতা। সন্ধ্যাবেলায় পেন্ট হাউসের সেই চিরচেনা বারান্দায় বিক্রম আর অঞ্জলি দাঁড়িয়ে আছে। মাঝে ছোট্ট আশা তার বাবার আঙুল ধরে আকাশের তারা দেখছে। নিচে শহরটা ঠিক আগের মতোই আলোয় ঝলমল করছে, কিন্তু বিক্রমের কাছে আজ সেই আলোর মানে বদলে গেছে। অঞ্জলি বিক্রমের দিকে তাকিয়ে আলতো করে বলল, মনে আছে সাহেব, প্রথম যেদিন আমি ভয়ে ভয়ে এই বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম? বিক্রম হাসল, হ্যাঁ, সেদিন তুমি খুব ভয় পেয়েছিলে, আর আমি ছিলাম ভীষণ একা। অঞ্জলি আশাকে বুকে জড়িয়ে ধরে বিক্রমের কাঁধে মাথা রাখল। এখন আমরা আর একা নই সাহেব, এখন আমরা একসাথে। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হতে থাকে। শহরের আলো ঝাপসা হয়ে আসে। স্ক্রিনের কালো পর্দায় বড় বড় অক্ষরে শেষ কথাটি ভেসে ওঠে, গল্পটি এখানেই শেষ হল। বন্ধুরা, যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেল কমেন্টে আপনার শহরের নাম লিখুন। নিজের এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আপনাদের একটি ছোট্ট সাপোর্টই এমন গল্প আনার শক্তি যোগায়।